স্যার প্রতিনিয়তই দিয়ে যাচ্ছে। তো শুধু যে আমরা করতেছি তা না, ইভেন আপনার সাংবাদিক ভাইদের অনেকেও হেল্প করেন। তো আমরা সকলের কাছে এই ব্যাপারে কৃতজ্ঞ। তো আমরা যদি এই সেশনের পরের সেশনটায় যাই, আপাতত আমাদের আমরা শুনলাম যে কিভাবে স্যার আমরা এই ক্রাইসিসটা ম্যানেজ করছি। এখন আসলে এখানে শেষ না, আমাদের আরো কিছু করণীয় আছে। এবং আমরা যদি আমাদের, আপনারা জানেন বর্তমান সরকার 100 দিনের একটা কর্মসূচি দেওয়ার জন্য সকলকে রিকোয়েস্ট করে। তো আমাদের মাননীয় পরিচালক মহোদয়, আমরা 100 দিনের একটা কর্মসূচি আনি এবং পাশাপাশি আমাদের আরো কিছু পরিকল্পনা আছে। স্যার যদি অনুমতি দেন স্যার আমরা এটা প্রসিড করতে পারি। তো আমরা স্লাইডে দেখতেছি যে আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে যে যারা এখনো বৈষম্য বিরোধী আন্দোলনে আহত আছেন তাদের জন্য বিশেষায়িত ওয়ার্ড এবং বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ। আপনারা জানেন যে এখানে আমরা ওটির পাশাপাশি রুটিন পাশে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আমাদের প্রত্যেকটা ক্রিটিক্যাল কেসের জন্য আমরা প্রয়োজনে আমাদের সমন্বিতভাবে বিভিন্ন ডিপার্টমেন্টের সমন্বয়ে রোগীর চিকিৎসা করা হয়েছে। এবং এখনই আসলে বলা যায় না, একটু আগে ডলার ভাই মনে একটা প্রশ্ন করতেছিলেন যে আউটকাম কি হচ্ছে, কতজনের চোখ নষ্ট হচ্ছে। আসলে ইটস টু আর্লি, এখনই আসলে আমরা মেইন আউটকামে যেতে যাচ্ছি না। এখন আমরা ইনজুরি ম্যানেজ করতেছি, হয়তো 1 মাস 2 মাস পরে আরো ডিটেইলস আমরা এই সব ফুল আউটকামে যেতে পারবো। আপনারা জানেন যে আমাদের কেবিন গুলো অনেক পুরাতন, 130 বছরের বিল্ডিং। আপনারা ধরে নিতে পারেন কেবিন গুলো কিরকম ছিল। তো আমরা এগুলো কেবিন গুলো সংস্কারের ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে। এবং আইসিইউ যেটা ক্রাইসিস, সারা বাংলাদেশের মতো ঢাকা মেডিকেল কলেজে অনেক ক্রাইসিস, আমাদের নিজেদের রোগীদেরকেই আমরা আইসিইউ এবং এনআইসিইউ যেটা বলি, এটাতে আমাদের নিজেদের রোগীকে আমরা দিতে পারি না সেই ক্ষেত্রে, আর আমাদের খুব একটা স্পেসও নাই। তবুও এর মধ্যে আমাদের মাননীয় পরিচালক মহোদয় জেনারেল আইসিইউ 13টি এবং আরো 10টি অপস, এখানে 5টি আছে এবং আরো 5টি হচ্ছে 10টি অপস আইসিইউ বৃদ্ধি করার জন্য ব্যবস্থা নিয়েছেন। এবং আপনারা জানেন যে উপস্থিতিটা, হ্যাঁ, আমাদের পরিচালক স্যার কিন্তু 8টা 2:30টা নিজেও মেনটেন করেন এবং 2:30টা যদি আমাদের টাইম, কিন্তু আসলে বাস্তবতা আমাদের গত 1 মাস যাবত আমরা রাত 10টা 11টা 12টা ইভেন কি এখানে থাকতেও হয় আমাদেরকে। বাট আমরা 8টায় আসাটা, স্যার আসার পর থেকে 8টায় আসাটা এনশিওর করার চেষ্টা করতেছেন স্যার। এবং আরেকটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনারা জানেন যে আপনারাও নিজেরাও এটা নিয়ে অনেক সময় থেকে বলেন, এই পুরাতন বিল্ডিং এর পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমটা যেন আমরা 100 দিনে আপনাদের আসানো করতে পারি, সেই লক্ষ্যে আমরা উদ্যোগ নিয়েছি। দেখা যাক কতটুকু পারি আমরা। আর আপনারা জেনে খুশি হবেন যে আমরা ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা নির্দেশনাও আছে, কিন্তু তার আগে থেকে আমাদের মাননীয় পরিচালক মহোদয়ের উদ্যোগে আমাদের এখানে কিন্তু এখন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা অফিস আওয়ারে প্রবেশ নিষিদ্ধ, একদম টোটালি নিষিদ্ধ। কেউ যদি আসেও লুকায় ঢুকায় তাহলেও আপনারা আমাদেরকে বললে আমরা ব্যবস্থা নিই। মানে আমরা আসলে এখন জিরো টলারেন্স, ওষুধ কোম্পানির লোকজন সকালবেলা আসতে পারবে না, ঠিক আছে। আর আপনারা রাস্তায় ইতিমধ্যে দেখে আসছেন যে রাস্তাঘাটে কিছু অ্যাম্বুলেন্স চলাচল আছে, এগুলো আগে আমাদের হাসপাতালের সমস্ত খালি জায়গাগুলো ভরে রাখতো। তো এইগুলাকে এখন আমরা আমাদের হাসপাতাল চত্বর থেকে 5টা রেখে বাকিগুলোকে বাইরে বের করে দেওয়া হয়েছে। এবং এইটাতেও স্যার একটা আরো উদ্যোগ নিচ্ছেন যাতে রাস্তায়ও না থাকে, তার জন্য একটা নির্দিষ্ট জায়গা আমরা দেখতেছি যাতে রাস্তায়ও যাতে না থাকে। বাট এই হাসপাতালে যে খোলা চত্বরগুলো খালি পাইলাম আমরা, সেখানে স্যার কিছু উদ্যোগ নিয়েছেন, স্যার হয়তো শেয়ার করলে ভালো হয় স্যার খালি জায়গাগুলো। আপনারা এখানে যারা থাকেন সবাই জানেন যে অ্যাম্বুলেন্স দিয়ে আমাদের এই বাগান গেটের পাশের জায়গাগুলো ছাড়া পুরো হাসপাতালে যত ওপেন স্পেস আছে সব অ্যাম্বুলেন্স দিয়ে, প্রায় 100টা অ্যাম্বুলেন্স এখানে থাকে। তো আমাদের হাসপাতালে যারা ডাক্তার কর্মচারী, তাদের গাড়ি, মোটরসাইকেল এগুলো বা রোগীর সাথে যেসব গাড়ি নিয়ে আসে, তারা পার্সোনাল গাড়ি, এগুলোর পার্ক করার কোনো জায়গা নেই, থাকে না, ছিল না। তো সেই জন্য আমি জয়েন করার পর থেকে এটা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম যে তাদেরকে একটু মানে এখানে থেকে তারা বাইরে যায়, তারা এখানে কাজ করুক, কিন্তু তারা এখানে কেন এটাকে গ্যারেজ হিসেবে ব্যবহার করবে। তো তাদের সাথে অনেকবার মিটিং করা হয়েছে, বিভিন্ন ভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই পারা যাচ্ছিল না। আসলে তারা দীর্ঘদিন ধরে, আপনারা জানেন যে এই চত্বর ব্যবহার করেই আসলে এই ব্যবসাটা করে আসছিল। তো সেই জন্য আমি শেষে সেনাবাহিনীর সহযোগিতা নিয়েই আসলে তাদেরকে বের করেছি এবং তারা এখন যাতে এটা সাস্টেনেবল হয় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেজন্য আমরা তাদের যে এখন রাস্তার পাশে লাইন করে রাখছে, আমরা তাদেরকে আরেকটা বিকল্প ব্যবস্থা করতে বলছি। আমি এবং ডক্টর আশরাফ কালকে গিয়ে, যেটা যদিও আমাদের কাজ না, তারপরেও
তাদেরকে একটা ওয়ে দেখানোর জন্য আমরা একটা জায়গা দেখে আসছি, এবং সেখানে খুবই অল্প পয়সার বিনিময়ে তারা গাড়িগুলো রাখতে পারবে এবং তারা এখান থেকে সিরিয়াল মেনটেন করবে। আমাদের একটা অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে বা যেটা সেটা ম্যানুয়ালি করতে পারে সেটা তারা করবে, কিন্তু একসাথে এতগুলো গাড়ি রাখবে না। তো সেভাবেই তারা এগ্রি করেছে। আমি পরে ওখান থেকে দেখে এসে তাদেরকে ডেকে যখন বললাম, তারা মানে খুবই নমিনাল একটা পয়সা দিলে তারা একটা পার্মানেন্ট জায়গা পাবে, যেখানে একটা মানে বিল্ডিং এর, বড় বিল্ডিং এর একটা বেসমেন্টে পার্কিং এর ব্যবস্থা, 200 গাড়ি পার্ক করা যায়, তাদের হয়তো 100টাও লাগবে না। তো এটা তারা রাজি হয়েছে এবং তারা একটা এগ্রিমেন্ট তাদের সাথে সাইন করবে। উপদেষ্টা মহোদয় এটা এই বিষয়গুলো প্রতিনিয়ত কিন্তু মনিটর করছেন, মানে আমার সাথে আজ সকালেও কথা হয়েছে এটা নিয়ে। আর ওষুধ কোম্পানি, যেটা আপনারা জানেন যে কয়েকশো ওষুধ কোম্পানির প্রতিনিধি হবে যে এখানে প্রতিদিন আসে, এবং মানে অবাক ব্যাপার হলো যে একটা কোম্পানিরই 10-12 জন 15 জনও আছে, হয়তো নতুন নতুন বিল্ডিং এ কেউ কেউ আউটডোরে, এবং বিভিন্ন লেভেলের ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, ফিল্ড অফিসার, মানে বিভিন্ন লেভেলের লোকজন তারা কাজ করে। তো এরা দুই ভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। একটা হলো যে ক্রাউড, তো আপনারা জানেন যে এখানে অনেক বেশি মানুষ, এই ক্রাউডের সাথে তারা যোগ হয়, এটা একটা ক্রাউডটা বাড়ায়। আর যেটা সবচেয়ে সমস্যা, যে আমাদের একটা রুগী, মানে হয়তো রুগীরা লাইনে দাঁড়ায় আছে, এর মধ্যে হয়তো একজন রিপ্রেজেন্টেটিভ ঢুকে সে ডাক্তার সাথে কথা বলছে, ওই সময়ের মধ্যে কিন্তু আরেকজন রুগী সে দেখে ফেলতে পারতো, এবং একজন না, দেখা যাচ্ছে একজনের পরে আরেকজন ঢুকছে। তো এইভাবে মানে তারা একটা বড় সময়, আমাদের ওয়ার্কিং আওয়ার অ্যাকচুয়ালি 6.5 ঘন্টা, সেখানে কিছু ধরেন শুরু করতে এবং শেষের দিকে মিলে হয়তো 1 ঘন্টা এমনিতেই কাজ হয় না, 5.5 ঘন্টা। এই 5.5 ঘন্টার মধ্যেও দেখা যায় তারা আধা ঘন্টা বা 1 ঘন্টা যদি নিয়ে নেয়, তাহলে রুগীরা আসলে সাফার করে, রুগীর ওয়েটিং টাইমটা বাড়ে। এই জন্য আমরা বলেছি যে আপনারা দয়া করে হাসপাতালে আসবেন না, আপনারা দরকার হলে তাদের প্রাইভেট চেম্বারে যান, তাদের প্রাইভেট চেম্বারে আপনারা গিয়ে ভিজিট করেন, আমাদের কোনো আপত্তি নেই। তো মোটামুটি এখন এটা আমরা এখন পর্যন্ত ধরে রাখতে পেরেছি, যদিও এখন তারা, আমি আজকে যখন গেলাম দেখলাম একটু দূরে আছে, তো ওই মেইন গেটে, কলেজ গেটের ওইদিকে দূরে আছে, দূরে দূরে থাকছে আর কি। তো আমরা আজকেও, আমাকে ওই উপদেষ্টা মহোদয় যখন ফোন করেছিলেন আমাকে, উনি বলছেন আপনি একটু ধরে রাখার চেষ্টা করেন। উনি চাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে আমরা এই যে পদক্ষেপগুলো নিচ্ছি, এটা আমরা সাকসেসফুল হয়ে উনি সারা বাংলাদেশে এগুলো চালু করবেন। এবং এই যে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ব্যাপারে মন্ত্রণালয় থেকে একটা চিঠিও দেওয়া হয়েছে, আগেও ছিল, কিন্তু মাননীয় উপদেষ্টা মহোদয় এটা সব অনুমোদিত হয়ে একটা চিঠিও দিয়েছেন কয়েকদিন আগে, যেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা সরকারি হাসপাতালে, সরকারি মানে যে অফিস টাইমে প্রবেশ করতে পারবে না। তো এটা ওনার সাপোর্ট আছে, সেই জন্য আমরা এগুলো চালাচ্ছি, মানে এই পদক্ষেপগুলো নিচ্ছি। এরপরের যেটা আমরা জানেন যে আমাদের প্যাথোলজিক্যাল টেস্ট এবং এক্স-রে, সিটি স্ক্যান, এই যে ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস গুলো আসলে পর্যাপ্ত নয়। এর মধ্যে যদি আমি বলি, প্যাথোলজিক্যাল টেস্টে আমরা একটু পিছনে, যথেষ্ট পিছনে আসলে। সেই কারণে এই সুযোগ নিয়ে অনেক ল্যাবরেটরির লোকজন, তাদের আমি বলবো যে মানে সহজ ভাষায় বললে দালাল বা লোক নিয়োগ করে রাখে, যে যাদেরকে ফুসলে নিয়ে যায় তাদের ল্যাবে। তো আমি আমার আসার পর থেকে আমরা চেষ্টা করছি যে প্যাথোলজিক্যাল টেস্ট যেন যেগুলো আমাদের হাসপাতালে হয়, অন্তত সেগুলো যেন এখানে হয়। ওরা কি করতো, যে যেগুলো হয় সেগুলো, যেগুলো হয় না ওগুলোর সাথে সবগুলোই বাইরে চলে যেত। তো আমি এটা বন্ধ করার চেষ্টা করছি, পাশাপাশি আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ করার চেষ্টা করছি। আমরা আমাদের যে বর্তমান যে প্যাথোলজি আছে নতুন বিল্ডিং এ, তার অপোজিটে আপনারা দেখবেন ইকুয়াল সাইজের আরেকটা জায়গা তৈরি করছে, এবং মেশিনপত্র এবং জনবলেরও আমরা সংস্থান করার চেষ্টা করছি, এবং যাতে আমাকে প্যাথোলজি থেকে বলা হচ্ছে যে 3 গুণ তাদের লোডটা এখন বেড়ে গেছে, কারণ আমরা যে প্রচারণা চালানোতে এখন তারা ডাক্তাররা লিখছে আমাদের প্যাথোলজিতে। তো আমরা পাশাপাশি ক্যাপাসিটি বিল্ড আপের জন্য মানে চেষ্টা করছি। এক্স-রে, সিটি, এক্স-রে সমস্যা নাই, সিটি স্ক্যান মেশিন আমাদের 2টা ছিল, আর একটা ইনস্টল হয়ে গেছে, হয়তো নেক্সট উইকেই এটা কার্যক্রম শুরু করবে, তাহলে আমাদের 3টা সিটি স্ক্যান হবে। আমাদের এমআরআই মেশিন আছে একটা, এটা আরেকটা মানে আমরা বাড়ানোর জন্য পদক্ষেপ নিয়েছি। আশা করি এই অর্থ বছরে আরেকটা এমআরআই মেশিন আমরা পাবো। সিটি স্ক্যান এমআরআই এর ক্ষেত্রে হয় কি, আমরা মানে যেখানে সেখানে বসাতে পারি না, আমাদের জানেন যে স্পেসের একটা স্বল্পতা আছে, মানে আমরা চাইলেই একটা বিল্ডিং বা নতুন কিছু করতে পারি না আর কি, আর এগুলো স্পেশাল মানে রুম লাগে। সেই জন্য এখনো আমাদের আরেকটা এমআরআই বসানোর জায়গা আমাদের আছে, সিটি স্ক্যান হয়তো আর পারবো না।
এগুলো আমরা চেষ্টা চালাচ্ছি যে আমাদের সার্ভিসগুলো ইমপ্রুভ করার। ডিজিটাল টিকেটিং যে আমরা মানে এটা শুরু করেছি, এবং ডিজিটাল প্রেসক্রিপশন আমাদের অলরেডি অনেক দূর এগিয়ে গেছে। আমরা আরো কিছু কম্পিউটার পেলে কয়েকটা ডিপার্টমেন্ট শুরু করেছে। আর আমরা সব আউটডোর গুলোতে এখন ডিজিটাল প্রেসক্রিপশন হবে। আমাদের এই অটোমেশন কার্যক্রম চলমান আছে, এটা চলমান থাকবে ইনশাআল্লাহ। এই অর্থ বছরের মধ্যে আমরা এই পুরো হাসপাতালকে ডিজিটালাইজ মানে আউটডোরের মানে সার্ভিসগুলোকে ডিজিটাল প্রেসক্রিপশনের আওতায় নিয়ে আসবো। আমি এই প্রসঙ্গে আরেকটা মানে এখানে লেখা নাই, আমি বলতে চাই আপনাদের, আমাদের হাসপাতালে অনেক ব্লাডের দরকার হয়। আমাদের মানে এতগুলো ওটিতে প্রতিদিন মেজর সার্জারি যেগুলো অনেকগুলোতেই কিন্তু ব্লাড দরকার হয়। অফস গাইনিতে অনেক ব্লাড দরকার হয়। তো এখানে আমাদের ব্লাড ট্রান্সফিউশন ডিপার্টমেন্ট আছে, কিন্তু যেটা ব্লাড পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে রোগীর সাথে যে লোকজন থাকে দেখা যায় যে তাদের সাথে ম্যাচ করে না, মানে গ্রুপে ম্যাচ করে না, যার ফলে তারা রক্ত দিতে পারে না। আমি যেটা চালু করেছি যে যে কোনো গ্রুপের সাথে অ্যাটেন্ডেন্ট যে কোনো গ্রুপের এক ব্যাগ ব্লাড দিবে, তার যে রিকোয়ার্ড ব্লাড গ্রুপ সেটা ওখান থেকে দিয়ে দিবে, এক্সচেঞ্জ সিস্টেম আর কি। যার ফলে এটা রোগীরা বলতে পারবে না যে আমি এই রক্ত দিতে পারছি না কারণ আমার ব্লাড ম্যাচ করে না। আপনি যে কোনো গ্রুপের ব্লাড দেন, আপনার গ্রুপের ব্লাড ট্রান্সমিশন ডিপার্টমেন্ট থেকে ব্লাড ব্যাংক থেকে দিয়ে দেওয়া হবে। তাতে আমাদের যে ব্লাডের যে রিকোয়ারমেন্ট বাইরে থেকে নিয়ে আসা কেনা রক্ত এইগুলোর উপরে ডিপেন্ডেন্সি কিন্তু অনেকটা কমে গেছে। এটা আমরা মানে প্রায় 1 মাস হলো যে এটা চালু আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। এটার ফলে আমাদের তবে এখনো আরো ইমপ্রুভমেন্টের দরকার আছে। এই ব্লাডের যে রিকোয়ারমেন্ট সেটা পুরোপুরি ফুলফিল করা মানে এখনো সম্ভব হয়নি, তবে আমরা চেষ্টা চালাচ্ছি এবং আমরা পদক্ষেপ নিতে যাচ্ছি যে আমরা হয়তো ডিপার্টমেন্ট ওয়াইজ, যেমন আমি গাইনি অফসকে বলছি যে আপনারা একটা ক্যাম্পেইন করেন, যেসব মানে ডিপেন্ডেন্ট সার্জারি বা মানে হয়তো ব্লাড ক্যান্সার যাদের বেশি রক্ত লাগে তাদের উদ্যোগে একটা ক্যাম্পেইন করলে অনেকেই আছে যারা ব্লাড ডোনেট করতে পারে। তো আমাদের এই স্টকটা যাতে আমরা এনরিচ করতে পারি, অনেক হয় কি অনেকের সাথে লোকজন থাকেই না মানে ব্লাড দেওয়ার মতো, তাদেরকে যেন আমরা এই স্টক থেকে দিয়ে দিতে পারি। এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আমরা কিন্তু এইভাবে ব্লাড ডোনেশন ক্যাম্পেইনের পাশাপাশি চালিয়েছি, যার ফলে আমরা কিন্তু মানে ব্লাডের জন্য কোনো সমস্যায় মানে পড়িনি। অনেকের সাথে লোকজন ছিল না, তাদেরকেও আমরা কিন্তু ব্লাড দিতে পেরেছি, কারণ এই বুলেট ইনজুরি এইসব রোগীদের সার্জারিতে কিন্তু অনেক রক্ত লেগেছে, কিন্তু আমাদের সন্ধানী সহযোগিতায় এগুলো আমরা করতে পেরেছি। ওই আপনারা দেখেছেন আমাদের যে অ্যাম্বুলেন্সের গ্যারেজ, ওইখানে কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্পেইনও চালানো হয়েছে পাশাপাশি। তো আপনার সাথে এটার সাথে আমি একমত হতে চাচ্ছিলাম। সাবেক পরিচালক হাসপাতালে জরুরি বিভাগে ক্রস ম্যাচিং এর একটা ব্যবস্থা করেছিলেন, যেহেতু জরুরি রোগীদের ক্রস ম্যাচিং করতে হয় মিনিমাম অনেক দূরে গিয়ে। জরুরি বিভাগে যদি আবার পুনরায় ক্রস ম্যাচিং করা হয় তাহলে সজন্য হয়তো ব্লাড সংগ্রহ করতে পারে।